আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগত। প্রিয় দর্শক, শুভ বাংলা নববর্ষ 1432 উপলক্ষে আপনাদের সকলের প্রতি শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। এই নাসা নিউজ বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রতি বাংলা নববর্ষের শুভেচ্ছা, স্বাগত। দর্শক, এখানে ইসরায়েলের ব্যাপারে সংবাদ। ইসরায়েল এখন শেষ সময়ের সোভিয়েত ইউনিয়নের মতো। এটা প্রথম আলোতেই সংবাদটা আসছে। 2 দশক আগে রাসায়ন এবং বংশদূত আমেরিকান নৃবিজ্ঞানী অ্যালেক্সি ইউরচাক প্রথম হাইপারনর্মালাইজেশন পরিভাষাটি ব্যবহার করছেন। অস্তিত্বভাবীকরণ পরিভাষাটি ব্যবহার করছেন। সোভিয়েত ইউনিয়নের শেষ 2 দশকের উদ্ভট ও পরাবাস্তব পরিস্থিতি বোঝাতে গিয়ে তিনি এই শব্দটি ব্যবহার করছিলেন। নাগরিকেরা ও সরকারি লোকেরা সবাই জানতেন যে সোভিয়েত ব্যবস্থা অকার্যকর হয়ে গেছে এবং সেটা আর বাস্তবতার প্রতিফলন ঘটতে পারে না। কিন্তু সবাই এমনভাবে চলতেন যেন কোথাও কোনো সমস্যা নেই। বার্লিন প্রাচীর ভেঙে পড়বে, অথবা সোভিয়েত ইউনিয়ন ভেঙে 15টি স্বাধীন রাষ্ট্র হবে, অথবা যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা গমের উপর রাশিয়াকে নির্ভর করতে হবে, সেটা খুব কম লোকই তখন কল্পনা করতে পেরেছিলেন। অতীতে ফিরে তাকালে সোভিয়েত অবস্থা কেন ভেঙে পড়ছিল সেটা চিহ্নিত করা আমাদের সবার জন্যই সহজ, কিন্তু ইসরায়েলের ক্ষেত্রে ব্যাপারটা বোঝা কতটা সহজ। সম্প্রতি গাজায় 15 জন চিকিৎসা কর্মীকে হত্যা করে ইসরায়েলি সেনাবাহিনী একজন সেই ঘটনার মুহূর্তের ভিডিও ধারণ করেন। ফলে ইসরায়েলি সেনাবাহিনী যে বর্ণনা দিয়েছেন সেটা মিথ্যা প্রমাণিত হয়েছে। এখন বিশ্ব এ ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছে। যা হোক, এ ঘটনা ইসরায়েলে কোনো প্রভাব ফেলতে পারেনি। ইসরায়েলের জনগণের মধ্যে এ ঘটনা খতিয়ে দেখার কোনো আগ্রহ নেই। তাদের কোনো নৈতিক আদর্শ নেই। একমাত্র ব্যতিক্রম জিম্মিদের পরিবারের বেলায়, কিন্তু তারা শুধু তাদের প্রিয়জনের কথাই বলছে। অথচ সেই মানুষগুলোর নামে গাজার 20 লাখ মানুষের জীবনে যে প্রলয়ঙ্কর দুর্দশা নেমে এসেছে সেটা বেমালুম চেপে গেছে। গাজায় চিকিৎসা কর্মীদের যেভাবে হত্যা করা হয়েছে সেটা আমাদের কোনো কাল্পনিক সিনেমার গল্প বলেই মনে হয়। ইসরায়েলি সমাজ এমনভাবে চলছে যেন এসব ঘটনা ভিন গ্রহে ঘটেছে। ইসরায়েলি একজন রাজনীতিবিদও এ ঘটনার নিন্দা জানাননি অথবা প্রশ্ন তোলেননি। ইসরায়েলি সমাজ একটা জ্ঞানীয় অসঙ্গতি দশায় বাস করছে। বাস্তবতা থেকে তারা বিচ্ছিন্ন। গত বছর অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ইসরায়েলি শাখা গাজায় গণহত্যা নিয়ে সংস্থাটির নিজস্ব প্রতিবেদন গ্রহণে অস্বীকৃতি জানিয়েছিল। অথচ গাজায় হামলা চালিয়ে ইসরায়েল 50,800 জনের বেশি মানুষকে হত্যা করেছে। সেখানে ব্যাপকভাবে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে। সহিংসতার প্রতি ইসরায়েলি সমাজের গ্রহণযোগ্যতা অতি স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। হাঙ্গেরি সফরের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বুদাপেস্টের ইউনিভার্সিটি অব পাবলিক সার্ভিস সম্মান সূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে। গণহত্যার স্থপতি এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের সমন জারি করা ব্যক্তি বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি পাওয়ার জন্য স্পষ্টতই যোগ্য ব্যক্তি। আরও আশ্চর্যজনক বিষয় হচ্ছে, সরকারি চাকরিজীবীদের প্রশিক্ষণ দেওয়া হয় এমন একটি ইনস্টিটিউটে দাঁড়িয়ে তিনি ডিপ স্টেটের ক্ষমতা নিয়ে ইসরায়েলের আমলাতন্ত্রকে আক্রমণ করে। ডিপ স্টেট পরিভাষাটি 1990-এর দশকে তুরস্কে প্রথম চালু হয় বলে মনে করা হয়। গণতান্ত্রিক কাঠামোর আড়ালে জেনারেল
ও আমলাতন্ত্রের পদস্থ কর্মকর্তাদের গোপন নেটওয়ার্ক বোঝাতে এই পরিভাষাটি ব্যবহার করা হয়। যা হোক, নেতানিয়াহু খুব ভালো করে জানেন যে ইসরায়েলি ডিপ স্টেট বলে কিছু নেই, কারণ এর প্রয়োজনও সেখানে নেই। সেনাবাহিনী, পুলিশ ও উচ্চ আদালতে ইসরায়েলের এই তিনটি মূল প্রতিষ্ঠানের কথা ধরা যাক। ইসরায়েলের সেনাবাহিনীতে একটা উলটপালট চলছে। 2023 সালের 7 অক্টোবর ব্যর্থতার পর বিশাল সংখ্যক কমান্ডার হয় পদত্যাগ করছেন অথবা তাদেরকে বহিষ্কার করা হয়েছে। পুলিশ বাহিনীতে উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাবিরের প্রভাব খতিয়ে দেখছে সামরিক গোয়েন্দা সংস্থা নিসবেত। উচ্চ আদালতকে মাঝে মধ্যে বামপন্থী ও উদারপন্থী এজেন্ডা প্রচারের জন্য অভিযুক্ত করা হয়, কিন্তু একেবারে মৌলিক প্রশ্ন যখন সামনে আসে তখন উচ্চ আদালত কোনো ধরনের চিন্তা ভাবনা না করে এর আইনি বৈধতা দেয়। উদাহরণ হিসেবে বিতর্কিত জাতি রাষ্ট্র আইনের কথা বলা যায়। এ আইন পাশের কারণে ফিলিস্তিন নাগরিকদের চেয়ে ইহুদি নাগরিকদের শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হয়। এই আদালতেই পশ্চিম তীরের বসতি স্থাপনকারীদের ভূমি দখলের বৈধতা দিয়েছে। ইসরায়েলের নিরাপত্তা সংস্থার পদস্থ কর্মকর্তারা পেশাগতভাবে রাজনীতির সঙ্গে জড়িত। মোজে দায়ান থেকে শুরু করে আইজাক রবিন, এরিয়াল শ্যারন আরও অনেকে সামরিক বাহিনী থেকে ক্ষমতার শীর্ষে আরোহণ করেছিলেন। নেতানিয়াহু যখন আমলাতন্ত্রকে ধমক দিয়েছেন, তখন আবার তার স্ত্রীর বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্মকর্তা নিয়োগে হস্তক্ষেপ করার অভিযোগ উঠেছে। ইসরায়েলে যখন প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে, তখন নেতানিয়াহু আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠায় তার উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়নে মরিয়া। কয়েকদিন আগেই নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফর করে এসেছেন। সেই সফরে তিনি বারবার ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে চাপ দিয়েছেন। একই সঙ্গে তিনি ইসরায়েলের কৌশলগত স্বার্থে সিরিয়াকে ভাগ করে ফেলতে চাইছেন। বৈশ্বিক স্থিতিশীলতায় বিপজ্জনক হুমকি তৈরি হবে এই বিবেচনায় আরব বিশ্ব ও আন্তর্জাতিক সম্প্রদায় তীব্র বিরোধিতা করে এলেও নেতানিয়াহু গাজা থেকে ফিলিস্তিনের উচ্ছেদ করার পরিকল্পনা কথা বারবার বলে যাচ্ছে। ইসরায়েল এখন যা কিছু ঘটেছে তার কোনোটাই স্বাভাবিক নয়, কিন্তু এই উন্মাদনা অনির্দিষ্টকাল ধরে চলতে পারে না। নেতানিয়াহুর বেপরোয়া আঞ্চলিক অভিযাত্রা শুধু মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করছে না, সেটা ইসরায়েলি সমাজকেও ভেতর থেকে ভেঙে ফেলেছে। তো দর্শক, এটা ইসরায়েলের একটা বিশ্লেষণ আসছে এক বিশেষজ্ঞ, এবং ওনার যে কথাবার্তাগুলো এবং যে বিশ্লেষণ তা যুক্তিযুক্তি মনে হয়। আমরা চাই যুদ্ধ বন্ধ হয়ে যাক, যুদ্ধ আর না হোক, পৃথিবীর কোনো দেশেই যেন আর যুদ্ধ না থাকে। এটা আমাদের কাম্য, এটাই আমাদের আশা। তাই আজকে এই পর্যন্তই। দর্শক, ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।